আসসালামু আলাইকুম। আমরা আজকে ইসোফেজিয়াল ডিসঅর্ডারসের মেডিসিন রিলেটেড অ্যাসপেক্টগুলো নিয়ে আলোচনা করার ট্রাই করবো ইনশাল্লাহ। আমাদের ফার্স্ট ডিসঅর্ডার হচ্ছে জার্ড, যেটা হচ্ছে গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ। এইটার প্যাথোজেনেসিস হচ্ছে গ্যাস্ট্রিক যে কন্টেন্টগুলি, এগুলি হচ্ছে লোয়ার ইসোফেজিয়াল স্ফিংটারের ল্যাক্সিটির কারণে যদি ইসোফেগাসে বারবার উঠে আসে আর ইসোফেগাসকে করে ইরিটেট করে, যার ফলে হার্টবার্ন এবং রিগার্জিটেশন হয়। এই ফেনোমেননটাকে জার্ড বলে। এটার প্যাথোজেনেসিসটা এখানে আর কি একটু আমি দেখানোর ট্রাই করছি। এখানে বেশ কয়েকটা ফ্যাক্টর কাজ করতে পারে। নাম্বার 1 হচ্ছে ইন্ট্রা অ্যাবডোমিনাল প্রেশার যদি বেশি থাকে, সেক্ষেত্রে তো উপরে একটা আপওয়ার্ড ফোর্স থাকতেছে। সো এটা আমি লিখি ইন্ট্রা অ্যাবডোমিনাল প্রেশার, এটা যদি বেশি থাকে। এটা কেন হতে পারে? এটা হতে পারে প্রেগনেন্সির জন্য বা ওবেসিটির জন্য, প্রেগনেন্সি অ্যান্ড ওবেসিটি। আরেকটা কজ হতে পারে হচ্ছে ডিলেইড গ্যাস্ট্রিক এমপ্টিং টাইম যদি বেশি হয়, ডিলেইড হয়, সেই ক্ষেত্রে হচ্ছে খাবারটা বেশিক্ষণ স্টোমাকে থাকছে, সো এটা উপরে উঠে আসার চান্সেসও বেড়ে যাচ্ছে। এই হচ্ছে আমাদের স্টোমাক রিলেটেড ফ্যাক্টরস। নেক্সট হচ্ছে ইসোফেগাস রিলেটেড কিছু ফ্যাক্টর হতে পারে, যার মধ্যে নাম্বার 1 হচ্ছে আমি বলতে চাই হায়াটাস হার্নিয়া। এটা হচ্ছে যদি স্টোমাকের কোনো পার্ট থেকে ডায়াফ্রামকে সারপাস করে ইসোফেগাসে উঠে আসে, সেটাকে হায়াটাল হার্নিয়া বলে। এইটা অলমোস্ট 30% অফ পপুলেশন ওভার 50 ইয়ার্সের ক্ষেত্রে প্রেজেন্ট করে। অ্যাসিমটোমেটিক থাকে, কিন্তু এটা হার্টবার্ন এবং রিগার্জের সাথে প্রেজেন্ট করতে পারে। এবং এটার কমপ্লিকেশন হচ্ছে, বিশেষ করে লার্জ যদি হয় হায়াটাস হার্নিয়াটা, গ্যাস্ট্রিক ভলভুলাস। এই হচ্ছে আমাদের কথাবার্তা এটা নিয়ে। নেক্সট আমাদের একটা প্রবলেম হতে পারে অ্যাবনর্মাল টোন অফ লোয়ার ইসোফেজিয়াল স্ফিংটার। এইটার অ্যাবনর্মালিটি দুইটার টাইপের হতে পারে। একটা হচ্ছে টোনটা যদি থাকে, লো থাকে, লেস টোন থাকে। টোন লো থাকলে হচ্ছে ইজিলি এখান থেকে আর কি চলে আসতে পারে খাবার উপরে, এটা যেহেতু ইজিলি কন্ট্রাক্ট করতেছে না। আরেকটা অল্টারনেটিভ থাকতে পারে হচ্ছে রিল্যাক্সেশনটা যদি ইনঅ্যাপ্রোপ্রিয়েট হয়। মানে কখন রিল্যাক্স করতেছে, কখন কন্ট্রাক্ট করতেছে, তার যদি কোনো থাকে, ফিক্সড না থাকে, সেট কোনো না থাকে, তো সেই ক্ষেত্রে হচ্ছে খাবার উপরে উঠে আসতে পারে। তারপর কন্টেন্টগুলি যদি অ্যাসিড, পেপসিন যে কন্টেন্টগুলি, এইগুলি উপরে উঠে আসলে হচ্ছে ইরিটেশন বেশি হয়। সো এটাও জার্ডের জন্য একটা ফ্যাক্টর বলা যেতে পারে। তাছাড়া হচ্ছে ডিফেক্টিভ ইসোফেজিয়াল ক্লিয়ারেন্স, আমি লিখছি ডিফেক্টিভ ক্লিয়ারেন্স। আর হচ্ছে ডায়েটারি কিছু ফ্যাক্টর থাকতে পারে, লাইক ফ্যাটি ডায়েট, অ্যালকোহল, দেন হচ্ছে টি অ্যান্ড কফি। আর এগুলির কারণে হচ্ছে আমাদের যে লোয়ার ইসোফেজিয়াল স্ফিংটার, এটা রিল্যাক্স করে, যার কারণে হচ্ছে ইজিলি খাবারটা উপরে উঠে আসতে পারে। তো এই হচ্ছে আমাদের প্যাথোলজি। তো বেসিক্যালি প্রোলংড এক্সপোজার অফ এই যে গ্যাস্ট্রিক কন্টেন্ট ইসোফেগাসে যদি থাকে, দেন হচ্ছে এখানে হার্ট বার্ন হয়, মানে বুকে একটা জ্বালা পড়ার সেন্সেশন হয়, রিগার্জিটেশন হয়, অ্যান্ড এটা থেকে আলটিমেটলি ইসোফেজাইটিস হতে পারে, যেটা আলটিমেটলি একসময় মেটাপ্লেজিয়া করে ব্যারেট ইসোফেগাসও করতে পারে। এটা একটা কমপ্লিকেশন জার্ডের, সেখান থেকে আসলে অ্যাডিনোকার্সিনোমাও ডেভেলপ করতে পারে। তো এই হচ্ছে আমাদের প্রিলিমিনারি কথাবার্তা। নেক্সট আমরা একটু মেডিসিন রিলেটেড কথাবার্তা আসে। ক্লিনিক্যাল ফিচার কী হতে পারে জার্ডের? নাম্বার 1 হচ্ছে, যেটা আমি এতক্ষণ বলছিলাম, হার্টবার্ন অ্যান্ড রিগার্জিটেশন। এইটার কিছু প্রোভোকিং ফ্যাক্টর থাকতে পারে, লাইক বেন্ডিং, তারপর হচ্ছে লাইং ডাউন, মানে যেটার কারণে হচ্ছে ইন্ট্রা অ্যাবডোমিনাল প্রেশারটা বেড়ে যাচ্ছে, লাইং ডাউন, তারপর হচ্ছে স্ট্রেইনিং, এইসব কারণে। আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের ওয়াটার ব্রাশ বেসিক্যালি হচ্ছে ইনক্রিজড রিফ্লেক্স স্যালাইভেশন ডিউ টু রিফ্লাক্স, মানে রিফ্লাক্সের সঙ্গে অ্যাসিড আসতেছে, এই অ্যাসিডটা হচ্ছে রিফ্লেক্স স্যালাইভেশনটাকে স্টিমুলেট করছে, এর জন্য মুখ থেকে স্যালাইভা পড়ে। নেক্সট হচ্ছে ওডাইনোফেজিয়া অ্যান্ড ডিসফেজিয়া। ওডাইনো শব্দের অর্থ হচ্ছে পেইনফুল, আর ফেজিয়া মানে সোয়ালোয়িং, ডিস মানে ডিফিকাল্ট, ফেজিয়া মানে সোয়ালোয়িং, সেলফ এক্সপ্ল্যানেটরি। তারপর হচ্ছে ওয়েকিং আপ ডিউ টু রিফ্লাক্সের জন্য ফুডটা আমাদের চলে আসে, আমাদের গ্যাগ রিফ্লেক্স স্টিমুলেট করে ইসোফেগাসে এসে, এই জন্য ঘুম থেকে অনেক সময় জেগে যায় মানুষ, মানে চোকিং সেন্সেশন হয় একটা।
দেন হচ্ছে এটা ছাড়া কিছু মিসেলেনিয়াস সিমটমস থাকতে পারে, লাইক অ্যাটিপিক্যাল চেস্ট পেইন, যেটা মিমিক করে অ্যানজাইনাকে, এজন্য অ্যানজাইনার একটা ডিফারেন্সিয়াল হচ্ছে ইসোফেজাইটিস বা হচ্ছে জার্ড। এছাড়া কিছু নন স্পেসিফিক সিমটমস লাইক অ্যাসিডিক ল্যারিঞ্জাইটিস, যেখানে হর্সনেস অফ ভয়েস দেখা যায়। তারপর হচ্ছে রিকারেন্ট চেস্ট ইনফেকশনস হতে পারে, চেস্ট ইনফেকশনস, ক্রনিক কফ অ্যান্ড অ্যাজমা ডেভেলপ করতে পারে। এগুলি আসলে প্যাথোজেনেসিসটা কেন এটা বোঝা যায় না, আনক্লিয়ার মেকানিজমে হচ্ছে। তো এই মোটামুটি আমাদের ক্লিনিক্যাল ফিচার্স। এরপরে আমরা ইনভেস্টিগেশনটা নিয়ে একটু কথা বলতে পারি। ইনভেস্টিগেশন অনেক ক্ষেত্রে লাগে না, যদি দেখা যায় যে পেশেন্টের এজ লেস দ্যান 55, সেই ক্ষেত্রে হচ্ছে ইনভেস্টিগেশনের দরকার হয় না, জাস্ট এম্পায়ারিক্যাল ট্রিটমেন্ট দিলেই হয়। বাট যদি দেখা যায় পেশেন্টের এজ মোর দ্যান 50, মোর দ্যান 50, অথবা যদি তার হচ্ছে কোনো অ্যালার্মিং সিমটম থাকে, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের কিছু ইনভেস্টিগেশন করতে হয়। পার্টিকুলারলি হচ্ছে আপার জিআই এন্ডোস্কোপি, এটা হচ্ছে আমাদের ইনভেস্টিগেশন অফ চয়েস। এছাড়া হচ্ছে ইসোফেজিয়াল পিএইচ মনিটর করা যেতে পারে, যদি লেস দ্যান 4 হয় 6% অফ টোটাল স্টাডি টাইমের, সেই ক্ষেত্রে হচ্ছে এটা সিগনিফিক্যান্ট ডায়াগনস্টিক মনে করা হয়। আচ্ছা, এইটা আসলে সবসময় করা হয় না যদি এন্ডোস্কোপিক ফাইন্ডিংসটা আনক্লিয়ার থাকে এবং যদি আমরা সার্জারি কনসিডার করি পেশেন্টের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে শুধু এটা করা হয়। আচ্ছা, ফাইনালি আমাদের ট্রিটমেন্ট কি? ট্রিটমেন্ট হচ্ছে সিমটম যদি অ্যারাইজ করে, আমি অ্যালগোরিদমটা লিখে দিই। সিমটমস যদি অ্যারাইজ করে সেই ক্ষেত্রে হচ্ছে অ্যান্টাসিড দিয়ে রিলিফে ট্রাই করতে পারি আমরা, অথবা অ্যালজিনেট। এখন অ্যান্টাসিডের পরে যদি অ্যান্টাসিডে রিজলভ না হয়, দেন হচ্ছে ফুল ডোজ পিপিআই ইউজ করতে হবে। ফুল ডোজ পিপিআইয়ের পর যদি দেখা যায় যে গুড রেসপন্স, সেই ক্ষেত্রে হচ্ছে এই যে ফুল ডোজের জায়গায় আমরা মেনটেনেন্স ডোজ দিতে পারি। মেনটেনেন্স ডোজ পিপিআই দেওয়ার পর হচ্ছে আমরা দেখি অ্যাডজাসেন্ট হিসাবে, অ্যাডজুভেন্ট হিসাবে র্যানিটিডিন বা অন্য যে H2 রিসেপ্টর ব্লকার আছে এগুলি ইউজ করতে পারি। দেন ফাইনালি আবার অ্যান্টাসিড ইউজ করতে পারি। এটা হচ্ছে স্টেপ ডাউন থেরাপি বেসিক্যালি। মানে যদি গুড রেসপন্স পাওয়া যায় সেক্ষেত্রে এরকম করতে হয়, যদি পিপিআইতে ব্যাড রেসপন্স পাওয়া যায় সেই ক্ষেত্রে হচ্ছে পিএইচ মনিটরিং করতে হয় নাম্বার 1, অথবা হচ্ছে অল্টারনেটিভ ডায়াগনোসিস আমাদের কনসিডার করতে হয়। কারণ পিএইচ মনিটরিং করে যদি দেখা যায় নর্মাল, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের অল্টারনেটিভ ডায়াগনোসিসের ব্যাপারটা কনফার্ম হয়ে যায়। আর যদি দেখা যায় পিএইচ মনিটরিং করে মানে একটা ডায়াগনোসিসে পৌঁছায় যাচ্ছে যে জার্ড হওয়ার চান্সেস বেশি, সেই ক্ষেত্রে হচ্ছে ল্যাপারোস্কোপিক ফান্ড অ্যাপ্লিকেশন নামের একটা প্রসিজার, এটা আমাদের করতে হয়। আর এছাড়া আমি একটু অ্যাড করতে চাই যে সিমটমসে যদি দেখা যায় আছে আমাদের ডিসমোটিলিটির ফিচার্স আছে, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা প্রোকাইনেটিক এজেন্টস ইউজ করতে পারি। প্রোকাইনেটিক এজেন্টস লাইক ডমপেরিডন, মেটোক্লোপ্রামাইড, এগুলি ইউজ করলে আর কি এই সিমটম থেকে রিলিফ পাওয়া যায়। এখন পিপিআই নিয়ে আমি কিছু কথা বলতে চাই। পিপিআইটা রিলেটিভলি সেফ একটা ড্রাগ, বাট লং স্ট্যান্ডিং থেরাপিতে পিপিআইয়ের ক্ষেত্রে দেখা যায় কিছু অ্যাডভার্স এফেক্ট রাইজ করতে পারে, লাইক রিডিউসড ভিটামিন B12 অ্যান্ড ম্যাগনেসিয়াম অ্যাবজর্পশন। দেন হচ্ছে আমাদের যে গাট মাইক্রোবায়োটা, মানে গাট কমেন্সালস যেটা, এদের হচ্ছে ড্যামেজ হয়। এর কারণে যেটা দেখা যায় যে বিভিন্ন অপরচুনিস্টিক ইনফেকশনস হতে পারে, ফ্রম স্যালমোনেলার দিয়ে ইনফেকশন হতে পারে, দেন হচ্ছে ক্লস্ট্রিডিয়াম ডিফিসিলি দিয়ে ইনফেকশন হতে পারে। এইসব প্রবলেমগুলো অ্যারাইজ করে। অ্যান্ড ইম্পর্টেন্টলি দেখা যায় যে লং স্ট্যান্ডিং থেরাপির পর পিপিআই হঠাৎ করে উইথড্র করলে উইথড্রল সিমটমস দেখা যায়, একটা রিবাউন্ড অ্যাসিডিটি ডেভেলপ করতে পারে, রিবাউন্ড অ্যাসিডিটি। তো এইগুলি হচ্ছে অ্যাডভার্স এফেক্ট ডেভেলপ করতে পারে। এরপরে আমরা আসি জার্ডের কী কমপ্লিকেশনস আছে। জার্ডের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কমপ্লিকেশনস হচ্ছে ব্যারেটস ইসোফেগাস। এইখানে হচ্ছে বেসিক্যালি স্কোয়ামাস সেল যেটা থাকে নর্মাল ইসোফেগাসে, সেটা চেঞ্জ হয়ে কলামনার লাইনিং ইসোফেগাসে কনভার্টেড হয়। এইটার প্যাথোজেনেসিস হচ্ছে বেসিক্যালি লস অফ P16 যে জিনটা, টিউমার সাপ্রেসার জিন, অথবা হচ্ছে প্রোমোটার হাইপার মিউটেশন, এগুলি ডেভেলপ করতে পারে। প্রোমোটার হাইপার মিউটেশন। দেন হচ্ছে এগুলির জন্য আলটিমেটলি
TP53 জিন যেটা, এটাও একটা টিউমার সাপ্রেসার জিন, এটা ইনঅ্যাক্টিভ হয়ে যায়, এর কারণে আলটিমেটলি টিউমার প্রোগ্রেশন হয়, এর কারণে আলটিমেটলি অ্যাডিনোকার্সিনোমা ডেভেলপ করতে পারে। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের রিস্ক ফ্যাক্টর কি এই ব্যারেটস ইসোফেগাসের, রিস্ক ফ্যাক্টরস হচ্ছে মেল হতে হবে, ওভার 50 হতে হবে, এবং হচ্ছে সে ওবিস, স্মোকার বা অ্যালকোহলিক হলে তাদের রিস্ক বেশি। এই ক্ষেত্রে ডায়াগনস্টিক আমাদের অ্যাপ্রোচটা হচ্ছে আমাদের মেইন ডায়াগনোসিস মেথড এন্ডোস্কোপি অ্যাজ ইউজুয়াল, এবং হচ্ছে এন্ডোস্কোপি ইউজ করে বায়োপসি করে আমরা স্পেসিমেনটা নেই, যে এই ক্ষেত্রে আমাদের যে ব্যারেটস ইসোফেগাসের যে মিউকোজাটা, এই মিউকোজাতে ডিসপ্লেশিয়া দেখা গিয়েছে কিনা। ট্রিটমেন্টও অনেকটা সিমিলার, ট্রিটমেন্টটা হচ্ছে সিমটোম্যাটিক রিলিফের জন্য মেনলি ট্রিটমেন্টটা ইউজুয়ালি আমরা ফার্স্টে দিই, কারণ ইউজুয়ালি যখন মানে প্রেজেন্ট করে ব্যারেটস ইসোফেগাস নিয়ে একটা পেশেন্ট, সে মোস্ট অফ দ্য টাইম অ্যাসিমটোম্যাটিক থাকে, সো ইনসিডেন্টালি ডায়াগনোজড হওয়ার চান্স কম। সিমটমস নিয়ে যখন প্রেজেন্ট করে তখন অলরেডি কার্সিনোমার দিকে চলে যায় বা সিভিয়ার মেটাপ্লেশিয়া ডেভেলপ করে। তো সিমটমস যেগুলো আছে সেগুলো রিলিফের জন্য আর কি দেওয়া হয়, ট্রিটমেন্ট দেওয়া হয়। সিমটমের মধ্যে ডিসফেজিয়া, রিফ্লাক্স, স্ট্রিকচার এগুলো থাকতে পারে। আর যদি হাই গ্রেড ডিসপ্লেজিয়া ধরা পড়ে হাই গ্রেড ডিসপ্লেজিয়া ইন বায়োপসি, সেক্ষেত্রে হচ্ছে এন্ডোস্কোপিক সার্জারি করা যেতে পারে, এন্ডোস্কোপিক ট্রিটমেন্ট, অথবা হচ্ছে টোটাল ইসোফেগাস রিসেকশন করা যেতে পারে, ইসোফেগজেক্টমি আর কি, যেটা আপনার পুরো ইসোফেগাস কেটে ফেলে দিবে। আর এর সাথে হচ্ছে যে ব্যারেটস ইসোফেগাস, এইটার রিমুভাল বাই রিসেকশন বা অ্যাবলেশন, এটাও একটা অল্টারনেটিভ যদি কোনো কারণে সার্জারি কোনো থাকে, কন্ট্রাইন্ডিকেশন থাকে। এই গেল আমাদের ব্যারেটস ইসোফেগাস। আমি জায়গাটা মুছে দিতেছি। জার্ডের ব্যারেটস ছাড়াও অন্য কমপ্লিকেশন থাকতে পারে, লাইক ইসোফেজাইটিস, দেন হচ্ছে অ্যানিমিয়া, বিনাইন ইসোফেজিয়াল স্ট্রিকচার, দেন হচ্ছে ভলভুলাস। এগুলি আর কি অন্য হতে পারে কমপ্লিকেশন। এখন এর মধ্যে ইসোফেজাইটিস এবং স্ট্রিকচারের কিছু আদার কজেস আমরা একটু জেনে রাখলে ভালো হয়। যেরকম ইসোফেজাইটিসের অন্য কজের মধ্যে আছে ইনফেকশন, লাইক ক্যান্ডিডিয়াসিসে হতে পারে, দেন হচ্ছে কোরোসিভ এজেন্ট যদি আর কি ইনহেল তো না, ইনজেস্ট করা হয়, সেক্ষেত্রে আর কি ইসোফেজাইটিস হতে পারে। এবং স্ট্রিকচারেরও একটা কজ হচ্ছে কোরোসিভস, বিভিন্ন ড্রাগস লাইক পটাশিয়াম সাপ্লিমেন্ট, দেন হচ্ছে বিসফসফেনেটটা আবার স্ট্রিকচারের জন্যও দেয়, বিসফসফোনেট, দেন হচ্ছে এনসেইডস একটা ইম্পর্ট্যান্ট কজ, দেন টেট্রাসাইক্লিন যেরকম ডক্সিসাইক্লিন, এগুলো ইম্পর্ট্যান্ট কজেস। এছাড়া হচ্ছে একটা ইউসোনোফিলিক ইনফিলট্রেশনের জন্য ইউসোনোফিলিক ইসোফেজাইটিস নামে আলাদা একটা ডিজিজ হয়ে থাকে ইসোফেজাইটিস রিলেটেড, যেটা মেলদের কমন আর কি। আচ্ছা, স্ট্রিকচারের ইম্পর্ট্যান্ট কজ এর মধ্যে কয়েকটা আমরা এর মধ্যে বলে ফেলছি। তাছাড়া আমরা যদি ইন জেনারেল চিন্তা করি, জার্ড একটা কজ স্ট্রিকচারের, তারপর হচ্ছে কোরোসিভ একটা কজ, দেন ড্রাগস লাইক বিসফসফোনেট একটা কজ, দেন আমাদের হচ্ছে কিছু সিনড্রোম অ্যাসোসিয়েটেড আছে লাইক প্লামার ভিনসন সিনড্রোম, এটা আয়রন ডিফিসিয়েন্সি অ্যানিমিয়ার সঙ্গে ইসোফেজিয়াল ওয়েব ডেভেলপ করতে পারে। এখানে যে ওয়েবটা ডেভেলপ করে সেটা পোস্ট ক্রিকয়েড ওয়েব, মানে ক্রিকয়েড কার্টিলেজের পর আর কি এটার অবস্থান হয়। এছাড়া হচ্ছে সাবমিউকোজাল ফাইব্রোসিস, এটা মেনলি লোয়ার ইসোফেজিয়াল যে স্ফিংক্টারটা, সেখানে দেখা যায় এটা একটা স্পেশাল নাম আছে, এটা এস দিয়ে সাবমিউকোজাল ফাইবার, আর এস দিয়ে হচ্ছে শ্যাটস্কি রিংস। আচ্ছা, তো এটা হচ্ছে আবার কজ ইসের একটা টাইপ ফাইবার কী বলে এটা স্ট্রিকচারের। এছাড়া হচ্ছে বিভিন্ন সার্জিক্যাল প্রসিজিওর লাইক রেডিওথেরাপি, দেন হচ্ছে এনজি টিউব বসানোর সময় হতে পারে। তাছাড়া হচ্ছে পোস্ট অপারেশন যে হয় স্কারিং থেকে আর কি ডেভেলপ করতে পারে। এছাড়া হচ্ছে নিওপ্লেজিয়া রিলেটেড কিছু কজ আমরা মাথায় রাখতে পারি। নিওপ্লেজিয়া লাইক যদি কার্সিনোমা অফ ইসোফেগাস অথবা কার্ডিয়া হয়, সেক্ষেত্রে হচ্ছে এটা ডেভেলপ করতে পারে স্ট্রিকচার। দেন হচ্ছে এক্সটার্নাল যদি কার্সিনোমা অফ ব্রঙ্কাস হয়, সেই ব্রঙ্কাসটা হচ্ছে কম্প্রেস করতে পারে ইসোফেগাসকে, সেটা হচ্ছে একটা স্ট্রিকচার হিসেবে প্রেজেন্ট করতে পারে।
তো এরকম বেশ কিছু আর কি কজেস আছে, মাথায় রাখতে পারি। আর ইওসিনোফিলিক এসোফেজাইটিস থেকেও স্ট্রিকচার হতে পারে, এটাও একটা ওয়ার্থ নোটিং, ইওসিনোফিলিক এসোফেজাইটিস। তো এই হচ্ছে আমাদের বিভিন্ন কজোলজিগুলো। এবার আমরা আসি কার্সিনোমা অফ ইসোফেগাস। ক্লিনিক্যাল ফিচার্সটা আমরা কয়েকটা জিনিসের ভিত্তিতে ভাগ করতে পারি। নাম্বার ওয়ান হচ্ছে এই যে ইসোফেজিয়াল একটা লাম্প হইতেছে ভিতরে, একটা ক্যান্সারের জন্য লাম্প হইতেছে, লাম্পের অবস্ট্রাকশন রিলেটেড কিছু ফিচার্স আমরা পাবো, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে এই ইসোফেগাসটা এরকম লাম্পটা ফর্ম করে ট্রাকিয়ার সঙ্গে ফিস্টুলেশন করতে পারে। তো এই যে ফিস্টুলা ফর্ম হইতেছে, এই ফিস্টুলার জন্য কিছু পার্টিকুলার ফিচার্স পাবো। এবং নাম্বার থ্রি হচ্ছে মেটাস্টেটিক এবং ইনভেশন রিলেটেড কিছু ফিচার্স আমরা পাবো। এই হচ্ছে আমাদের ক্লিনিক্যাল ইগুলা হেডলাইনগুলি। অবস্ট্রাকশনের জন্য আমরা পাবো হচ্ছে পেইনলেস ডিসফেজিয়া, যে ডিসফেজিয়াটা সলিড ফুডের জন্য পার্টিকুলারলি থাকবে এবং এটা প্রোগ্রেসিভলি ওয়ার্সন হবে, কারণ এই লাম্পটা প্রোগ্রেসিভলি বড় হচ্ছে। সো প্রোগ্রেসিভ পেইনলেস ডিসফেজিয়া, যেটা হচ্ছে সলিড ফুডের জন্য পার্টিকুলারলি থাকতেছে। আর যেহেতু এটা অবস্ট্রাকশন ক্রিয়েট করতেছে, সো ওয়েট লস দেখা দিতে পারে। নেক্সট হচ্ছে ফিস্টুলেশনের জন্য যেটা দেখা যাবে যে কোনো একটা খাবার খেলেই সেটা ট্র্যাকিয়াতে চলে যাচ্ছে, তাই না, ফিস্টুলেশনের মাধ্যমে। সো এর জন্য কয়েকটা জিনিস ডেভেলপ করতে পারে। কাফিং ডেভেলপ করতে পারে রাইট আফটার সোয়ালোয়িং, এটা ডেভেলপ করতে পারে নাম্বার ওয়ান। নাম্বার টু ডেভেলপ করতে পারে হচ্ছে নিউমোনিয়া, কারণ হচ্ছে এখানে ইনফেকশনের চান্সেস বেশি। অ্যান্ড নাম্বার থ্রি যেটা ডেভেলপ করতে পারে সেটা হচ্ছে প্লুরাল ইফিউশন। আচ্ছা, এরপর হচ্ছে মেটাস্টেটিক কিছু ফিচার থাকতে পারে, এটা আর কি সিটি স্ক্যানে ধরা পড়বে। আর হচ্ছে লিম্ফ নোডস ইনভেশনের জন্য লিম্ফেডেনোপ্যাথি থাকতে পারে, পার্টিকুলারলি সার্ভাইকাল লিম্ফেডেনোপ্যাথি ডেভেলপ করবে। ওকে, এইগুলো হচ্ছে আমাদের ক্লিনিক্যাল ফিচার্স। ইনভেস্টিগেশনসের মধ্যে থাকতেছে আপার জিআই এন্ডোস্কোপি। যেহেতু এখানে একটা টিউমার ইনভলভ, অবশ্যই এন্ডোস্কোপির সঙ্গে বায়োপসি থাকবে। এখন আমাদের এই যে ফার্দার ইনভেস্টিগেশন, এখানে হচ্ছে আমাদের TNM, এই যে স্টেজিংটার জন্য আর কি ফার্দার কিছু টেস্ট করা হয়। তো বায়োপসিতে হচ্ছে আমরা এমনিতে গ্রেডিংটা করে ফেলতে পারতেছি যে ডিসপ্লেজিয়া কত দূর, হ্যান ত্যান। এখন স্টেজিংয়ের জন্য আমাদের হচ্ছে পেট সিটি স্ক্যান দরকার, অ্যাবডোমিনাল সিটি স্ক্যান অথবা পেট সিটি স্ক্যান দিয়ে আমরা মেটাস্টেসিসটা জাজ করতে পারতেছি। এবং কতদূর আর কি টিউমার এবং লিম্ফ নোডস ইনভলভ, এটার জন্য হচ্ছে এন্ডোস্কোপি গাইডেড আল্ট্রাসোনোগ্রাম, এটা দরকার। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের ম্যানেজমেন্ট অপশনস। ম্যানেজমেন্ট, যদি ছোট টিউমার হয় সেক্ষেত্রে এন্ডোস্কোপি দিয়েই ম্যানেজ করা যায়, যদি বেশি দূর ইনভেড না। পার্টিকুলারলি হচ্ছে সুপারফিশিয়াল যদি হয়, একদম কোথাও যায় না, সুপারফিশিয়াল এবং আর্লি। কিন্তু যদি এটা কিছু দূর চলে যায়, যেরকম লোকালি ইনভেসিভ হচ্ছে ইসোফেজেক্টমি করে হচ্ছে ইসোফেগাসটা কেটে ফেলে দিতে হয়। এটা হচ্ছে লোকাল ইনভেশন হয়েছে, যেগুলো এখনও স্প্রেড হয় নাই, মেটাস্টেসিস হয় নাই, তাদের জন্য। আর যারা লেট স্টেজের জন্য হচ্ছে আমরা নিউ অ্যাডজুভেন্ট কিছু থেরাপি ইউজ করতে পারি। দেন হচ্ছে কেমোথেরাপি ইউজ করতে পারি, রেডিওথেরাপি ইউজ করতে পারি। কেমোথেরাপির কয়েকটা ড্রাগের নাম যদি বলি, সিসপ্ল্যাটিন আর হচ্ছে ক্যাপেসিটাবিন, এই ড্রাগগুলি ইউজ করা যেতে পারে। দেন হচ্ছে রেডিওথেরাপি ইউজ করা যেতে পারে। অ্যান্ড নিউ অ্যাডজুভেন্ট থেরাপি আরেকটা বেনিফিট হচ্ছে অ্যাডজুভেন্ট মানে অনেক কিছু আর কি মিক্স করে। এটার বেনিফিট হচ্ছে এটা ডিসফেজিয়া এবং আদার যে নিউট্রিশনাল স্ট্যাটাস রিলেটেড সমস্যা, এগুলিরও আর কি রিলিফ দিবে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের ইসোফেজিয়াল ক্যান্সার। আমরা ফাইনাল স্টেজে চলে যাচ্ছি, মোটিলিটি ডিসঅর্ডার্স রিলেটেড টু ইসোফেগাস। অ্যাকালেশিয়া কার্ডিয়া হচ্ছে বেসিক্যালি অপোজিট অফ জার্ড। এখানে হচ্ছে আমাদের লোয়ার ইসোফেজিয়াল স্ফিংক্টারটা হাইপারটনিক, যার কারণ হচ্ছে পেরিস্টালটিক যে ওয়েভগুলা হচ্ছে কন্ট্রাকশনটা করতে পারতেছে না। সো অ্যাজ এ রেজাল্ট এই পার্টটা প্রোগ্রেসিভলি ডাইলেটেড হয়ে যাচ্ছে। সো ডাইলেটেড ইসোফেগাস দেখা যায় ডিউ টু হাইপারটনিক লোয়ার ইসোফেজিয়াল স্ফিংক্টার ইসোফেগাস। আচ্ছা, তো এইটার প্যাথোফিজিওলজি রিলেটেড কিছু কথাবার্তা যদি বলে, মেকানিজম আনক্লিয়ার অ্যাকচুয়ালি, বাট এটার সঙ্গে অটো ইমিউন বিভিন্ন ডিজিজ লাইক জর্গেন সিনড্রোম, দেন হচ্ছে টাইপ 1 ডায়াবেটিস, তারপরে রিউমেটয়েড আর্থ্রাইটিস, SLE, এগুলি ইমপ্লিকেটেড হয়েছে। তারপর হচ্ছে এখানে দেখা গেছে টেস্ট করে যেখানে NO রিলিজ, যেটা নাইট্রিক অক্সাইড রিলিজটা ডিফেক্টিভ। আবার হচ্ছে গ্যাংলিয়ান সেলেরও ডিজেনারেশন এখানে দেখা গেছে, গ্যাংলিয়ান সেল ডিজেনারেশন। সো এখানে নিউরোনাল ক্রেস্ট সেলের একটা
হয়তো বা মাইগ্রেশনের সময় সমস্যা আছে মনে করা যেতে পারে। দেন হচ্ছে ব্রেইন স্টেমে দেখা গেছে এদের লস অফ ডরসাল ভেগাল নিউক্লিয়াই। সো আসলে এটা কমপ্লিকেটেড একটা প্যাথোজেনেসিস এই ডিজিজটার, সেটা আমাদের বেসিক্যালি মেডিসিনে কনসার্ন না। আমরা হচ্ছে এটা ক্লিনিক্যাল ফিচার্স কী কী সেটা একটু বলি। ক্লিনিক্যাল ফিচার্স, ইনভেস্টিগেশন অ্যান্ড ম্যানেজমেন্ট ইন ব্রিফ। সো ক্লিনিক্যাল ফিচার্স নাম্বার 1 হচ্ছে ডিসফেজিয়া, এবং যেহেতু এখানে একটা স্ট্রিকচার হচ্ছে মানে ম্যাসিভ টাইপের একটা স্ট্রাকচার, সো এখানে হচ্ছে সলিড প্লাস লিকুইড। এটা একটা খুব আর কি ক্লাসিক্যাল ফাইন্ডিং যে সলিড লিকুইড একদম শুরু থেকেই সোয়ালো করতে পারতেছে না পেশেন্টরা। প্রোগ্রেসিভলি এটা আর কি উইথ টাইম ওয়ার্স হতে থাকবে। এছাড়া হচ্ছে রিগার্জিটেশন অফ স্যালাইভা অ্যান্ড ফুড কন্টেন্ট দেখা যাবে। স্যালাইভা অ্যান্ড ফুড, এটাও বোঝা যাচ্ছে যে খাবারটা তো আসলে ঢুকতেছে না এখানে, সো এটা বের হয়ে আসবে। আচ্ছা, এছাড়া হচ্ছে আমাদের ইসোফেজিয়াল স্প্যাজম হবে, যার জন্য অ্যাটিপিক্যাল স্প্যাজম, এজন্য অ্যাটিপিক্যাল চেস্ট পেন ডেভেলপ করতে পারে। এছাড়া হচ্ছে নকচার্নাল পালমোনারি অ্যাসপাইরেশন হতে পারে, পালমোনারি অ্যাসপাইরেশন। এছাড়া যেহেতু খাবার খাইতে পারতেছে না, সো ওয়েট লস ডিউ টু স্টারভেশন ডেভেলপ করতে পারবে। এবং আলটিমেটলি আমরা একটু আগেই দেখছিলাম যে স্কোয়ামাস সেল কার্সিনোমা এটা হচ্ছে একটা প্রিকারসার, সো স্কোয়ামাস সেল কার্সিনোমা এটা আলটিমেটলি ডেভেলপ করতে পারে। ইনভেস্টিগেশন হচ্ছে এন্ডোস্কোপি, এটা পার্টিকুলারলি ইম্পর্টেন্ট কারণ স্কোয়ামাস সেল কার্সিনোমা অফ কার্ডিয়া একদম অলমোস্ট হুবাউ সেম ফিচার দেখায় এটার সাথে, সো ডিফারেন্সিয়েশনের জন্য এই এন্ডোস্কোপিটা দরকার। দেন হচ্ছে বেরিয়াম সোয়ালো করে টেস্ট করা যেতে পারে, এটা একটা ক্লাসিক্যাল সাইন আছে, আমরা প্যাথোলজিতে পড়ে থাকতে পারি। এটা হচ্ছে বার্ডস বিক অ্যাপিয়ারেন্স। তো বেরিয়াম সোয়ালোতে এটা দেখা যায় ইনিশিয়ালি হচ্ছে একটা ট্যাপারিং ন্যারো ইসোফেগাস এরকম দেখা যায়, এবং আলটিমেটলি ইন লেট স্টেজেসে হচ্ছে এখানে ডাইলেশনটাও দেখা যাবে। ম্যানোমেট্রি করে হচ্ছে হাই প্রেশার নন রিল্যাক্সিং লোয়ার ইসোফেজিয়াল স্ফিংটারটা দেখা যায়, এবং ইসোফেজিয়াল বডির পোর কন্ট্রাক্টিলিটি দেখা যায়। এই টেস্টটার নাম হচ্ছে ম্যানোমেট্রি, লিখে দিলাম। আচ্ছা, এরপরে ম্যানেজমেন্টটা দুইটা স্টেজে করা হয়। মোর প্রেফারেবল হচ্ছে এন্ডোস্কোপিক ম্যানেজমেন্ট, আর এটা না পারা গেলে হচ্ছে সার্জিক্যাল ইন্টারভেনশন দিতে হয়। তো এন্ডোস্কোপিটা বেসিক্যালি এটা তো আমাদের ইসোফেগাস ধরলাম, তো এখানে ফোর্সফুল নিউমেটিক ডাইলেশন করে আর কি এই জায়গাটা করতে হয়, মানে করতে হয় যে টোনটাকে রিস্টোর করতে হয়। এটা একটা টাইপের এখানে একটা বেলুন দিয়ে আর কি ইনফ্লেট করা হয়, এটা একটা সার্জারি হতে পারে। এটা আমি লিখে দিতেছিলাম ফোর্সফুল নিউমেটিক ডাইলেশন ইউজিং বেলুন, এটা একটা মেথড হতে পারে। নেক্সট হচ্ছে ইন্ডোস্কোপি দিয়ে বোটুলিনাম টক্সিনটা যদি এখানে করে দেওয়া হয়, কোনোভাবে ইনজেক্ট করা পসিবল হয়, দেন হচ্ছে এটা অটোমেটিক রিল্যাক্স করবে। বাট এইখানে হচ্ছে রিল্যাপসের রেটটা অনেক বেশি। এটা মানে এই যে যদি কোনো কারণে এই সার্জারিটা মানে এন্ডোস্কোপিক প্রসিডিউরটা পসিবল না হয়, সেক্ষেত্রে বটুলিনাম ইউজ করাটা ইন্ডিকেটেড, কিন্তু রিল্যাপসের চান্স বেশি। আর হচ্ছে নাম্বার 3 ইন্টারভেনশন হচ্ছে পোয়েম, পার ওরাল এন্ডোস্কোপিক মায়োটমি, এবং এই মায়োটমিটা হচ্ছে ইসের সঙ্গে মেলে সার্জিক্যাল বেসিক্যালি ল্যাপ্রোস্কোপিক মায়োটমি করেই করা হয়, যেটাকে হচ্ছে হেলার্স অপারেশন বলা হয়। আচ্ছা স্যার, ল্যাপ্রোস্কোপিক মায়োটমি এটাকে বলে হেলার্স অপারেশন। তো এই হচ্ছে বেসিক্যালি আমাদের রিলেটেড ইসোফেজিয়াল যে ডিসঅর্ডারগুলো আছে সেগুলো রিলেটেড আলোচনা। এছাড়া কিছু আরও ডিসমোটিলিটি ডিসঅর্ডার আছে, আমি জাস্ট নামগুলি যদি একটু স্পেসিফাই করি। এর মধ্যে হচ্ছে ডিস্টাল ইসোফেজিয়াল স্প্যাজম, তারপর হচ্ছে নাট ক্র্যাকার্স ইসোফেগাস, এখানে হচ্ছে ফোর্সফুল ইসোফেজিয়াল আর কি কন্ট্রাকশন হয়। এছাড়া হচ্ছে ম্যানোমেট্রিক কিছু অ্যাবনর্মালিটি থাকতে পারে, এছাড়া ফ্যারেঞ্জিয়াল পাউচ নামের একটা ডিসমোটিলিটি ডিসঅর্ডার থাকতে পারে, ফ্যারেঞ্জিয়াল পাউচ। So this more or less concludes all our discussion about esophagus. Thank you.